পোড়ামাটির একটি শিল্প, একটি ঘোড়া আছে আমার হাতে, এবং এই পোড়ামাটি কিন্তু আমাদের ইতিহাস ও ঐতিহ্যের বেশ শেকড়ের একটি নিদর্শন বলা যায়। এবং আমরা একটা সময় কিন্তু পোড়ামাটি ছাড়া কোনো কিছু ভাবাই যেত না। পোড়ামাটি দিয়ে এমনকি হচ্ছে ভবনের যে নির্মাণ কাজে নানান ধরনের নকশা, সেখান থেকে শুরু করে দৈনন্দিন যাপিত জীবনে তৈজসপত্র থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু এই পোড়ামাটির প্রচলন ছিল। মাটিতে নকশা করে তারপরে সেটা পুড়িয়ে শক্ত করা হতো, কারণ আমাদের যেই ভৌগোলিক অবস্থান সেখানে কিন্তু পাথর এতটা সহজলভ্য না, সুতরাং মাটিকেই আমরা ওভাবে প্রক্রিয়াজাত করতাম। সেই জৌলসময় আভিজাত্যময় যে শিল্প, সেটি আমরা কালের বিবর্তনে অনেকটাই হারিয়েছি। এবং দেখা যায় এখন আমাদের সহজলভ্য জীবনযাত্রার জন্য আমরা মেলামাইনকে বেছে নেই, ননস্টিক বাসন কোসনকে বেছে নেই, যেটা আসলে এক অর্থে আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এবং অনেকটা পরে গিয়ে আমরা বুঝি যে ক্যান্সারের মতন মরণ ব্যাধিও আমাদের কিন্তু হয়ে যায় শুধুমাত্র এই ছোট ছোট কিছু চর্চার ভুলের জন্য। আজ পোড়ামাটির শিল্প নিয়ে অনেক কথা হবে, অনেক কিছু জানবো নতুন করে আবারও, যেহেতু আমাদের শেকড়ের একেবারে মূলে থাকা একটি শিল্প এটি। আজকে আমাদের এখানে অতিথি হিসেবে আছেন ইমরানুজ্জামান, যিনি লেখক ও গবেষক। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনাকে পেয়ে আমাদের সকালটা সুন্দর হলো। একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি, আমাদের এই লেখকের, এই গবেষকের সকালটা কেমন করে শুরু হয়, কিভাবে শুরু করেন সকালটা? লেখালেখি দিয়ে শুরু হয় নাকি একটু নিজের মতন করে হাঁটাহাঁটি, বই পড়া, অন্য কোনো কিছু? আসলে আমার লেখার মূল সময়টা হচ্ছে রাতে অথবা ভোরে। আচ্ছা। যদি আমি রাতে একটু বেশি রাত করে ঘুমাই তাহলে একটু দেরি হয়ে যায় সকালে। আর যদি কখনো রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, আমিও একটা নিউজ রুমে কাজ করি, তো সেই অর্থে সকালে ভোরেই উঠি এবং লেখালেখির কাজটা আমি সকালেই করি মূলত। বাহ, দারুণ। এইভাবে সকালটা শুরু হয়ে থাকে। একটু জানতে চাই, সম্প্রতি আয়োজিত পোড়ামাটির শিল্প নিয়ে আপনার যে প্রদর্শনী হয়েছে সেটিকে ঠিক কিভাবে দেখছেন? সেটি কয়দিন ব্যাপী ছিল? অভিজ্ঞতাটা কেমন? আচ্ছা, আমার যেটা মনে হয়েছে যে আসলে পোড়ামাটি সম্পর্কে আমাদের ধারণাটা একেবারেই কম, আর শহরের মানুষের তো একেবারেই নাই। একটা সময় তো আসলে আমাদের দৈনন্দিন একেবারে প্রত্যেকটা তৈজসপত্র ব্যবহার করা হতো মাটির, যার কারণে কিন্তু তখন স্বাস্থ্য ভালো থাকতো, মানুষের এত রোগ শোকও ছিল না। একদম। তো আমরা শহরের মানুষকে এইটা বলতে চেয়েছিলাম এই প্রদর্শনীতে, যে আসলে আমাদের দৈনন্দিন যে জিনিসপত্র একদম সব কিছু কিন্তু মাটির জিনিস থেকে হয়। তো আপনি চাইলে একেবারে সব কিছু মাটির জিনিস ব্যবহার করতে পারেন। এটা কতটা স্বাস্থ্যসম্মত এটা আমাদেরকে বিজ্ঞানীরা বলেছেন, ওখানে যারা ডাক্তার তারা বলেছেন, এছাড়া যারা মাটি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে তাদেরকেও আমরা বলেছিলাম, তারা বলেছেন। এরপরে আমরা বলেছি মাটি সংশ্লিষ্ট কিছু গান আমরা প্রতিদিন ওই আয়োজনে রেখেছিলাম। মাটির গান শুনে যাতে মাটির দিকে টানটা বাড়ে মানুষের। আমরা 5 দিন ব্যাপী এই আয়োজনটা করেছিলাম। এটা 18 তারিখ থেকে 22 মে পর্যন্ত ছিল। 18 তারিখ থেকে আপনি যেটি জানাচ্ছিলেন পোড়ামাটির রূপবৈচিত্র্য, সংস অফ ফায়ার আর্থ, সে সম্পর্কিত একটি ব্রোশিওর আমার কাছে রয়েছে। এখানে বিস্তারিত দেখছিলাম আপনার কথা বলার ফাঁকেই। এবং এখানে রাব্বি, একটু আপনাকে ইন্টারাপ্ট করি। প্রচ্ছদে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে রাব্বির হাতে আপনারা যদি খেয়াল করেন, প্রচ্ছদের একদম ঠিক উপরে, ব্রোশিয়ারের উপরটায় যে পাত্রটি দেখা যাচ্ছে, মাটি এবং বাঁশ দুটোর সম্মিলনে কিন্তু এই মানে শিল্পটা এবং এই তৈজসটা যখন তৈরি করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে কতটা নিখুঁতভাবে কারুকাজ সম্পন্ন করা হয়েছে। এবং এটাকে আমি যখন তার কাছে জানতে চাইলাম বিরতিতে, তখন তিনি বললেন এটাকে দ্রাক্ষা বলে। যে শব্দটা আমি পেয়েছিলাম গ্রিসের যেই ওদের পানীয়গুলো তৈরি করতো, সেটা সংরক্ষণের যে পাত্র, সেই সম্পর্কে জানতে গিয়ে আমি এই শব্দটা পেয়েছিলাম দ্রাক্ষা। এবং আজকে কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়ে গেল এই পাত্রটি, এবং সেই সাথে আপনাদেরও। এইটার পেছনের গল্পটা একটু জানতে চাই। আসলে এইটা আমাদের যে মৃৎশিল্প সেটাকে করে না, প্রতিনিধিত্ব করে না। এটা আসলে অর্ডারি একটা জিনিস, যেটা আফ্রিকায় এক সময় রপ্তানি হতো। তাদের ডিজাইনে আমাদের মধুপুরের কারিগররা এটা করে দিত, কিন্তু এটা 3টা স্তরে করা হয়। যেমন এটা প্রথমে একজন মৃৎশিল্পী তৈরি করলো, তারপর এটাকে স্মোকি করা হয়, যে কালো যেই ভাবটা এটা আনা হয় স্মোকি করে, এটা আবার আরেকজনে করেন। তারপরে আবার এটাকে কাস্টমাইজ করা হয় বেত অথবা বাঁশ দিয়ে, যেটা দেখছেন মানে স্মোকি বলতে ওটা কি যে আগুনে পুড়ে, আগুনের ধোঁয়া দিয়ে কালার করা হয়। এটা
আলাদা কোনো কালার দেওয়া হয় না আর কি। আচ্ছা, ওই যে আগুনের কালো ধোঁয়াটাই কালো স্তর ধোঁয়াটা। জমে জমে এটা কালচে একটা জি ভাব জি আসে। জি। বাহ। আর এরপরে আবার কাস্টমাইজ যেটা বেত এবং বাঁশ দিয়ে যেটা করা হয় হ্যাঁ, সেটা কিন্তু আবার আরেকজন করেন, কাজে এটা 3টা স্তরে হয় এবং এক সময় এটাই আফ্রিকায় খুব রপ্তানি হতো। এখন সেটা হয় না, শুধু খালি মধুপুরের যে গারোরা আছে তারা তাদের যে পানীয়টা সেটা বানানোর কাজে ব্যবহার করা হয় আর কি। গাজনের জন্য এটা খুব থিকনেসটা একটু বেশি। আপনি শুরুতেই বলছিলেন, জানাচ্ছিলেন যে এটি কতটা উপকারী, বা যে মৃৎশিল্প ঠিক কতটা স্বাস্থ্যের জন্য উপকারী আমরা যদি ব্যবহার করি। একটি বিষয় নিশ্চয়ই দর্শকরাও ভাবছেন, আমার মনেও এই ভাবনাটা আসে যে ঠিক পহেলা বৈশাখ বলুন বা যেই মৃৎশিল্পের মেলাগুলো হয়, লোকজ সংস্কৃতির যে মেলা দেশ জুড়ে হয়, তখন আমরা দেখি অনেক প্রদর্শনী, ফেসবুকে ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, কিন্তু আসলেই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে আমরা কতটুকু অবদান রাখতে পারছি জনগণ হিসেবেও বা নাগরিক হিসেবেও, বা আপনাদের দিক থেকে কি মনে হয় এটি আরো কিভাবে ব্যবহার বাড়ানো যায় বলে মনে করেন? আমি ছোট্ট একটা গল্প বলে শুরু করব, তাহলে আসলে আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়া হবে। আমাদের ঢাকা যখন প্রথম ব্রিটিশ শাসন আসে, তখন ঢাকার আপনার জেমস ওয়াইজ নামে একজন এসেছিলেন, তিনি সিভিল সার্জন ছিলেন ঢাকার। তো ওরা তো সাধারণত, উনি ডাক্তার আর কি, তো ওরা সাধারণত সন্ধানী মানুষ। তো ওরা প্রথম ঢাকার একটা সার্ভে করেছিলেন, ডক্টর জেমস ওয়াইজ। ওনার সার্ভেতে পেশাভিত্তিক ঢাকা ছিল তখন। তো এটা নিয়ে আমার একটা বইও আছে, ঢাকার প্রাচীন পেশা ও তার বিবর্তন। তো সেই জেমস ওয়াইজের যে গবেষণা গ্রন্থ, সেখানে উনি দেখিয়েছিলেন এখানে যে পেশাভিত্তিক, যেমন ময়রা, শাঁখারি বাজার, ময়রাপট্টি, এরকম আলাদা আলাদা পেশাভিত্তিক মহল্লাগুলো ছিল। সেখানে কিন্তু পালপাড়াও ছিল। তো সেই পালপাড়ায় উনি একটা গল্প শুনেছিলেন। এটা কোনো মানে প্রচলিত বা শতসিদ্ধ কোনো গল্প না, প্রচলিত একটা গল্প উনি লিখেছিলেন ওনার বইতে, যে আপনার পার্বতীকে বিয়ে করবেন আপনার কি ওনার নাম, শিব। তো শিব, তখন তো ওইটা দেবলোকের কথা, তখনও মনুষ্য জগৎ তৈরি হয়নি। তো উনি প্রথমে ঘুরতে ঘুরতে সাগরের কাছে গেলেন। সাগরের কাছে গিয়ে উনি সাগর মন্থন করে সেখান থেকে আপনার সব গহনা টহনা আগের যে যারা ছিল দেবলোকে তারা নিয়ে গিয়েছে। তখন ছিল একটা শঙ্খ কেটে তিনি শাখা বানালেন। কিন্তু এখন বিয়ে পড়াবেন কে? তখন তিনি তার গলার যে রুদ্রাক্ষীর মালা ছিল, রুদ্রাক্ষীর একটা ছিঁড়ে নিচে ফেললেন। একটা রুদ্রাক্ষী নিচে ফেলার পর সেখান থেকে একটা মানুষ তৈরি হলো। এই হলো প্রথম মানুষ, ওই গল্পে বলছে আর কি। এবং তাকে বানাতে বললেন কলসি, তার মানে ঘট লাগে বিয়েতে, হিন্দুদের বিয়েতে আপনি জানেন। তো সে ওই সাগরের নিচ থেকে মাটি এনে একটা ঘট বানালেন, তারপর সে বিয়ে পড়ালেন। আমরা দেখলাম যে মাটির জিনিস ব্যবহার হঠাৎ করে আস্তে আস্তে কমে গেল। কখন? যখন আমরা নিওলিথিক যুগে, নব্য প্রস্তর যুগে ঢুকলাম, তখন লোহা তৈরি হলো, তারপর আপনার চাকা তৈরি হলো। চাক তৈরি হওয়ার আগে কিন্তু মাটিই ছিল, কিন্তু দেখা গেল যে চাক তৈরি হওয়ার পরে আস্তে আস্তে মানুষ প্রযুক্তির দিকে ঢুকলো, আর প্রযুক্তি মানুষকে আরো অলস করলো। আস্তে আস্তে মানুষ কি হলো, লোহা, তারপর আস্তে আস্তে চলে গেল প্লাস্টিকে। এই যে প্লাস্টিকের একটা কণা হলো, হ্যাঁ, মেলামাইন। এই সিনথেটিক জিনিসটা হচ্ছে আপনার এতটাই বিপজ্জনক, আপনার একটা কোষে ঢুকলে আপনার কোষের যে বিভাজন প্রক্রিয়া সেটাকে নষ্ট করে দেয়। একদম নষ্ট করে দেওয়ার ফলে সেটা কি করে, ডিসকানেক্টেড হয়ে যায়। সে যেমন আমরা জানি যে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এরকম বিভাজন প্রক্রিয়া। তখন বিভাজন প্রক্রিয়াটা হয় বন্ধ হয়ে যায়, আর না হয় এটা তার লাইন ছেড়ে চলে যায়। যেমন 1টা থেকে 20টা, 20টা থেকে 50টা, এরকম হয়ে যায়। এই তো অনিয়মিত কোষ বিভাজনের জন্যই কিন্তু পরে ক্যান্সারের ক্যান্সার হয়ে যায়। ঘটনাগুলো। তো সেই জন্য আমরা যেটা মনে করলাম যে আমাদের প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল, আমরা মনে করলাম যে আসলে মাটির জিনিসগুলো মানুষ পরিচয় হওয়া দরকার এবং প্রত্যেকে এটা ব্যবহার করা দরকার। আর আপনি যেটা বলেছিলেন যে মেলা, আমার আসলে বেঙ্গলের একটা মেলার ফেলোশিপ ছিল, নাম হলো বেঙ্গল গণেশালয় ফেলোশিপ। তো সেই ফেলোশিপটাকে কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে গ্রামের মানুষ কিন্তু এখনো ব্যবহার করে। হ্যাঁ, গ্রামে আমরা আসলে বলি না যে এটা ব্যবহার কমে যাচ্ছে, এটা হারিয়ে যাচ্ছে। কোনো কিছু হারাচ্ছে না, কমছে, হয়তো সংকুচিত হচ্ছে, কিন্তু কমছে না। আমরা আসলে, আমি আসলে কাউকে দোষ দিচ্ছি না। আমার মনে হয় যে আমাদের যেই গবেষণার জায়গাগুলো, এই গবেষণার মানুষগুলো আসলে বই কেন্দ্রিক হয়ে যাচ্ছেন, অথবা আপনার লাইব্রেরি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, অথবা ইন্টারনেট কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমি তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি, আমার মনে হয় যে গবেষণার ক্ষেত্রগুলো ফিল্ড ওয়ার্ক বেশি থাকা দরকার, তাহলে হয়তো সত্যটা উঠে আসে। আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে। যদি আমরা কামরুল হাসান স্যারের কথা বলি, উনি নকশা কেন্দ্র করলেন। নকশা কেন্দ্র করে একই সময় জয়নুল আবেদিন স্যার করলেন লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
তো ওই নকশা কেন্দ্রের কাজ ছিল হলো আমাদের যেই প্রান্তিক অঞ্চলের যেই মোটিভগুলো আছে এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে এখানে আনা এবং এগুলো এই নকশাগুলো প্রতিষ্ঠিত করা, নকশার মোটিভগুলো। কিন্তু সেই নকশা কেন্দ্রের পোস্টও আছে, সবই আছে, চাকরিজীবীও আছে, কিন্তু তারা আসলে আউটপুট অতটা আমার মনে হয় আসছে না ওখান থেকে। আচ্ছা। তো আমার মনে হয় সেই জায়গাটাতেও কাজ করা দরকার। আর যেটা বলছিলেন যে গবেষকরা এখনো প্রচুর নতুন ছেলেমেয়েরা প্রচুর কাজ করছেন, কিন্তু তারা না আউটপুটটা কোথায় দিবেন সেই জায়গাটা পাচ্ছে না। মানে আমাদের প্রাতিষ্ঠানিক যারা কাজ করছেন তারা আসলে যে কোনো কারণেই হোক তারা দিতে পারছেন না, আর যারা কাজ করছেন তারা আউটপুটটা কোথাও দিতে পারছে না। আমাদের মনে হয় এই একটা সমন্বয়ের জায়গার দরকার আছে। সমন্বয়ের কিছুটা অভাব হ্যাঁ, রয়েছে। আমাদের নতুন প্রজন্ম প্রচুর কাজ করছেন। সেই সমন্বয়টা কিভাবে করা যায় পুরোটা বিষয় আমরা শুনবো আবারও, কিন্তু একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, দেখতেই তো পাচ্ছেন আজকের আলোচনার যে প্রসঙ্গ সেটি কতটা চমৎকার, দারুণ এবং সমসাময়িক। সুতরাং আলোচনা ছেড়ে যাওয়া যাবে না, আমরা একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক। বিরতির পরে আবারও সকালের বাংলাদেশে আমন্ত্রণ। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি, সঙ্গে আছি মাসুম রাবি, আর আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ইমরানুজ্জামান, লেখক ও গবেষক। বিরতির আগেও আমরা কথা বলছিলাম একটু এই পেশার সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে একটু জানতে চাই। আপনি যেহেতু কাজ করছেন এই বিষয়ে, যে প্রান্তিক এলাকায় যে লোকশিল্পের সঙ্গে যারা জড়িত, পাশাপাশি মৃৎশিল্পী যারা রয়েছে, তারা অনেকে পেশা বদলে ফেলছেন। এর পেছনে অর্থনৈতিক কারণ তো অবশ্যই দায়ী, যেহেতু জীবিকা নির্বাহের জন্য তাদের যে অর্থের যোগান সেটিরও প্রয়োজন রয়েছে। তারা ঠিক কেমন আছে বর্তমানে? আমি যদি এক কথায় বলি তাহলে তারা ভালো নেই আর কি। ইদানিংকালের আপনার একটা প্রবণতা তো দেখাই যাচ্ছে যে মাটির প্রতি মানুষের একেবারেই দায়টা উঠে গিয়েছে। একটা দায়, কিন্তু আমি দায় বলবো এটা আর কি। ধরেন এক্সাম্পল, এই মাটিটা কিন্তু আমাদের নিজেদের প্রোডাক্ট, মানে আমাদের এখান থেকে নেওয়া হয়, ভূমি থেকে। তারপর এখানে যারা শ্রমটা দেয় সে কিন্তু আমাদের নিজস্ব একজন শ্রমিক, এবং এটার কোনো অংশেই আপনার বাইরের কোনো কিছু কাজ করে না। এছাড়া প্রত্যেকটা শিল্পতেই দেখবেন কোনো না কোনো অংশের কাঁচামাল আসে দেশের বাইরে থেকে। তো এই অর্থে আমি বলবো যে এইটাকে প্রমোট করা আমাদের খুব জরুরি। আপনি যেটা বললেন আর্থিক প্রবলেম, আমি একেবারে যদি সিলেটের মৌলভীবাজার থেকে শুরু করি, ঝুড়ি থেকে শুরু করি, আমরা যদি একদম সর্বদক্ষিণের জনপদ আপনার কালীগঞ্জ, যেটা সাতক্ষীরার কালীগঞ্জের সবচেয়ে বড় পালপাড়া যেটা, সেটার নাম হলো ফতেহপুর। আচ্ছা, ফতেহপুর পালপাড়ার যদি আমরা জয়দেব পালের কাছে যাই, তাহলে এই পুরো জার্নিতে আমরা দেখব প্রত্যেকেরই না একটাই চিত্র, সে তার ছেলেকে অথবা তার ছোট ভাইকে এই পেশায় আনছেন না, নতুন প্রজন্ম না একেবারেই না। সে যখন মরে যাবে তাহলে তার মধ্য দিয়ে শেষ হবে এই মানে মাটির জিনিসের যে শিল্পটা, এটার যবনিকাপাত হবেন। তো আমি বলবো যে এটার আমাদের যারা বিশেষজ্ঞ আছে, যেমন লুবাপা, আমার ওই যে পোড়ামাটির রূপবৈচিত্র্য যে প্রদর্শনীর ক্লোজিংয়ে গিয়েছিলেন, লুবাপা মানে হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক, তিনি বলেছেন এটা একমাত্র বাঁচিয়ে রাখতে পারে সরকার। আচ্ছা, এক্সাম্পল ধরেন আমাদের এখানে 18 কোটি মানুষ আছে, এই 18 কোটি মানুষ যদি অন্তত খাবারের প্লেটটা একটা মাটির জিনিস ব্যবহার করে, 18 কোটি জিনিস কিন্তু লাগবেই। তো সেই অর্থে আমাদের পেশা কিন্তু এমনি বেঁচে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই পেশাটা বাঁচিয়ে রাখা অনেক কঠিন কাজ না, শুধু আমাদের একটু উদ্যোগ নিলেই হয়। লুবাপা বলেছেন এটার উদ্যোগ নিতে পারে একমাত্র সরকার। সরকার যদি কোনো একটা জারি করে দেয়, পরিপত্র জারি করে দেয় যে আমাদের যে সরকারি অনুষ্ঠানগুলো আছে এখানে সব মাটির জিনিস দেওয়া হবে গিফট, তাহলে কিন্তু হয়ে যায়। আমরা কিন্তু কিনছি কোথা থেকে? বড় বড় শপ থেকে, আমরা নাম না বলি, বড় বড় শপ কিন্তু কিছুটা এক্সপেন্সিভ হয়ে যায়, এক্সপেন্সিভ জিনিস সে মানে আপনার কাস্টমাইজ করে নিয়ে আসতেছে। তো এইখানে যদি আমরা বড় সমস্যাটা দেখছি হলো মার্কেটজাত, মানে বাজারজাতকরণ ব্যবস্থা, আর হচ্ছে মধ্যস্থতাভোগী। আমরা ধরেন এই ঘোড়াটার দাম পড়ে হলো 15 টাকা, আমরা উলাইল পালপাড়া যদি শিবালয় মানিকগঞ্জ থেকে নেই, তো এটা 15 টাকার জিনিস ঢাকায় এসে 100 টাকায় বিক্রি হয়। তো 100 টাকা বিক্রি হলে আপনি দেখেন ফারাকটা কতটুকু, এখানে মধ্যস্থতাভোগীটা কতটা লাভ করছে। এটা যদি আমি 30 টাকা বিক্রি করতে পারি তাহলে কিন্তু 100% লাভ হয়, সেটা কিন্তু আমরা করছি না। তার মানে আমরা যারা বিজনেস করছি তারাও কিন্তু ভাবছি না যে এটার আসলে বাজার তৈরি করা জরুরি, আমরা চিন্তা করছি আমার লাভটাই। কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু আমি এগুলোর মানে বিনিময় মূল্য 700 থেকে 800 দেখেছি, কারণ এটা যেহেতু একটা শৈল্পিক বোধ আছে,
এটাকেই দেখা যায় পুঁজি করে বা এটাকে একটু কারো মানে একটু সমাদৃত যারা ভালো একটু জায়গা থেকে কেনাকাটা করতে চান, শিল্পের আলাদা কদর করেন, তাদের ওই কদরটুকুকে নিজেদের একটা হচ্ছে দুর্বলতা ভেবে তাদের এখানে কিন্তু হচ্ছে একটা অন্যরকম মূল্যমান লাগিয়ে দেওয়া হয় বা সেই চড়া একটা দামে কিন্তু তারা বিক্রয় করে থাকেন। কারণ আপনি যেটা বলছেন যে এটা 15 টাকা আপনাদের কেনা পড়ে যেখান থেকে বানানো হয়, সেটা ঢাকায় এসে কিছু কিছু প্রতিষ্ঠানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যখন 700 থেকে 800 কিংবা 1000 হয়ে যায়, তখন কিন্তু সেটা সত্যি ভীষণ তখন আরো একটি বিষয় হয় যে এটি একটি শ্রেণীর জন্য হয়ে যায়, তখন একদম। আপামর জনসাধারণের না, জন্য না, যখন না, না হবে একদম। তখন কিন্তু উৎপাদনের যে কোয়ান্টিটি সেটি কখনোই বাড়বে না। হ্যাঁ, আর সেই জায়গা থেকে হয় কি, যারা বানাচ্ছেন তারা ওই যে একবার আনলো, এর পরের বার কিন্তু আর সে দিতে পারছে না। একদম তাই। আবার আরেকটা প্রবণতা দেখা দিয়েছে এখন, এটাও খারাপ না, সবকিছুই ভালো, কিন্তু এটাও সাথে থাকা উচিত। যেমন ধরেন আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা পাশ করছেন তারাও এগুলো নিয়ে কাজ করছেন এবং তারা কিন্তু এগুলো ওই যে আপা বলল যেটা, যে এটা 1000-1500 টাকা বিক্রি করছেন। তো আমার মনে হয় সেই জায়গা থেকে আমাদের যেই প্রান্তিক যেই মৃৎশিল্পীরা আছে তাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম করা দরকার, যেখানে তারা তাদের জিনিসগুলো সহজেই বিক্রি করার ব্যবস্থা করতে পারেন। এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার। আর বিশেষ করে যারা বিশেষজ্ঞ আছেন, যেমন নিসার হোসেন চারুকলার ডিন ছিলেন আগে, উনি লোক গবেষক, তারপর লুবাপার কথা বলছি, তাদের কথা মতো যদি এটা সরকার ব্যবস্থা নেয় তাহলে আসলে এই পেশাটা একেবারেই বাঁচিয়ে রাখা সম্ভব। আর আমাদের ব্যক্তিগত উদ্যোগ তো নিতেই হবে, আমাদের এটার প্রতি অনুরাগ বাড়াতে হবে আমাদের মানুষের, যেমন অনেকে সচেতনতা বাড়াতে হবে ব্যবহারের প্রতি। একদম। এবং একটু আর একটা বিষয় জানতে চাচ্ছি যে যে সংকটের কথাগুলো আসলে আমরা শুনলাম, সেখানে একজন ভোক্তা কি ভূমিকা পালন করতে পারেন, কিংবা এই মৃৎশিল্পের বাজার সম্প্রসারণে সরকারের ভূমিকা কি হতে পারে, একই সাথে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, এবং সেই সাথে যদি বলি যে আমরা যারা হচ্ছে গিয়ে একটু শিল্পের কদর করা মানুষজন আছেন বা হচ্ছে গণমাধ্যম, তাদের ভূমিকাগুলো আসলে কি হতে পারে এখানে? আমি সবার আগে বলবো যে মাটির প্রতি টানটা মানুষের আরো বাড়া উচিত, এবং সেই জায়গায় যদি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটা একটু সরিয়ে রাখা যায়। আর ধরেন এক্সাম্পল, আমি যদি বড় কোনো হাউজের কথা বলি, সেখানে একজন শিল্পীকে রাখা হয় 1 লাখ টাকা বেতন দিয়ে, সেই শিল্পী নির্ধারণ করেন যে এটা আসলে এই আমাদের আউটলেটে থাকবে কি থাকবে না। তো এই জায়গা থেকে শিল্পীরও একটা দায়বদ্ধতা আছে, আবার প্রতিষ্ঠানটারও একটা দায়বদ্ধতা আছে। আমাদের আমরা যারা মানে বা আপনারা যারা মিডিয়ায় কাজ করছেন তাদেরও একটা দায়বদ্ধতা আছে, যেটা আর একটু তুলে ধরা যায় কিনা। আমার মনে হয় একেবারে যারা প্রান্তিক মানুষগুলো, তারা আসলে এটাকে 15 টাকা দিয়েও সে কিন্তু লাভ করছে এবং সেটা দিয়ে তার সংসারও চলছে। এখন সে 2টা বিক্রি করার চাইতে যদি 50টা বিক্রি করতে পারে, তার সংসারটা কিন্তু আরেকটু ভালো চলবে। তো আমার তখন কিন্তু এই যে পেশার পরিবর্তনের বিষয়টি আমরা দেখি, তখন কিন্তু সেটাও কম পরিলক্ষিত হবে যে তারা হচ্ছে তাদের প্রফেশনটা সুইচ করবে না। যখন সে বুঝবে তার এখান থেকে উপার্জনটা ঠিক হচ্ছে বা তার সংসারকে সে ভালোভাবে সাপোর্ট করতে পারছে, তখন কিন্তু আর ওই মানে পেশা বদল করার চিন্তাটা আসবে না, উল্টো এখানেই সে আরো বেশি মনোনিবেশ করবে। একদম, মানে মূল বিষয়টা তো হচ্ছে আপনার জীবন ধারণ, আপনার জীবন ধারণের স্বাচ্ছন্দ্য যেখানে থাকবে আপনি তো সেখানেই যাবেন। আর যেই বিষয়টা আর কি এখন আমাদের মূল প্রবলেম হয়ে ধরা দিয়েছে, সেটা হচ্ছে এইটা একেবারে মানুষ আর কি শহরে আসছে না। শহরে যারা আসছে, একজন আসছে, সে এস্টাবলিশ হয়ে সেই সব জায়গায়, আমরা নাম বলেই বলছি, যাত্রায় সেই দিচ্ছে, আড়ঙে সেই দিচ্ছে। তো এখানে যদি আমরা ফিল্ড পর্যায়ে যে শিল্পীদের দায়বদ্ধতার কথা বললাম, তারা যদি একজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, তারা যদি এরকম বাছাই করে প্রত্যেকটা অঞ্চল থেকে এরকম জিনিসগুলো নিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে একটা সুষম বন্টন হবে, প্রত্যেকটা এলাকার মানুষ সুযোগ পাবে, এতে করে প্রত্যেকটা এলাকার এই পেশাটাই আপনার বিল্ড আপ হবে। আর সেটি হলেই মৃৎশিল্পীরা বেঁচে থাকবে, আর এই লোকজ প্রত্যাশাটুকু সংস্কৃতি রেখে একটা বিরতিতে ধরে যেতে রাখা চাচ্ছি। সম্ভব হবে। দর্শক, আবারও একটা বিরতির সময় হয়েছে এবং বিরতির পরে ফিরছি আলোচনায়, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন সকালের বাংলাদেশ, আছি মাসুম রাব্বি, সেই সাথে আছি আমি নাদিরাঞ্জুম মিমি, এবং আমাদের সাথে একজন লেখক ও গবেষক রয়েছেন ইমরানুজ্জামান, তার সাথে কথা হচ্ছিল। ইমরান, আপনার সাথে তো অনেক বিষয় নিয়ে কথা হলো, অনেক কিছু জানতে চাইলাম। এবার একটু আলাদা করে জানতে চাইছি যে আমরা শুরু থেকে যে বিষয়টা নিয়ে আলাপ করছি, আলাপের মাঝে অনেকবারই বিষয়টি এসেছে, প্রসঙ্গটি এসেছে, একটু আলাদাভাবে জানতে চাচ্ছি, প্লাস্টিক বা সিনথেটিক বা মেলামাইন এই ধরনের বাসন আসবাব ব্যবহারে শরীরের উপরে ঠিক
কীরকম বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বা এইগুলোকে আমরা কিভাবে প্রতিস্থাপন করতে পারি মাটির তৈজসপত্র দ্বারা? আবারও ইতোমধ্যে অনেক আলোচনা হয়ে গেছে, তবু আবার একটু জানতে চাচ্ছি। আসলে আমি ওই যে বললাম আমি নিউজ সেকশনে কাজ করি, তো আমি এটা নিয়ে বেশ কিছু ডাক্তারের সাথে আলাপ করেছিলাম। এর মধ্যে আমি ক্যান্সার হসপিটালের ডিরেক্টরেরও বাইট নিয়েছিলাম। তো তারা একটাই কথা বলেছিলেন, যে বললাম যে সিনথেটিকের জিনিস যে কোনোভাবে ছোট্ট একটা কণা, যেটা ন্যানো কণা, যে ন্যানো কণাটা যদি আপনার শরীরে যায় তাহলে সেটা অনেক সময় রেচনের সাথে নাও বেরোতে পারে। আমি কিন্তু অনেক সময় ওভেনেও মেলামাইনের যে তৈজস থাকে সেখানে খাবার দিয়ে খাবার গরম করছি, মানে সেটাও কি কোনো সেটাও হ্যাঁ কণা ভাঙতে পারে। ডাক্তাররা বলেছেন সেইখানেও কণা ভাঙতে পারে। তারপর আমরা যে নন স্টিকি হাঁড়িটা ব্যবহার করছি সেটার উপরে যেই কোটেরটা আস্তরটা থাকে, হ্যাঁ এই কোটেরটাও কিন্তু ভেঙে ওটার ন্যানো কণাগুলো আমাদের শরীরে যেতে পারে। এগুলো হচ্ছে আপনার অনেক সময় রেচনে বের হয় না রেচন প্রক্রিয়ায়, তখন কি হয় আপনার কোষে প্রবেশ করে। এটা কোষে প্রবেশ করলেই সে ডিসঅর্ডার করে ফেলে কোষ বিভাজনের। এটা ডাক্তারদের কথা, আমি তো ডাক্তার না, তাদের কাছে শুনেছি আর কি। তো সেই বিভাজনে যখন সে মানে সমস্যার সৃষ্টি করে, তখনই কিন্তু আপনার এই ক্যান্সার অথবা টিউমার এইসবের সৃষ্টি হয়। তো আমার মনে হয় যে আসলে মাটির যে জিনিসটা, এটা আপনি যদি ঘষে একটা কণা চলে আসলো আপনার পেটে গেল, এটা কিন্তু মানে ন্যানো কণা হয় না, এটা একেবারে গুঁড়া গুঁড়া হয়ে যায়, এতই বেশি গুঁড়া হয় যেটা পানির সাথে একেবারে মিশে যায়। তো সেটা যে কোনোভাবেই আপনার রেচনের সাথে বেরিয়ে যেতে পারে। তো কাজেই আমার মনে হয় যে স্বাস্থ্য কথা চিন্তা করলে যদি আপনার, তাহলে আপনার সংসারের একেবারে যদি আপনার মগ থেকে শুরু করে চায়ের কাপ, খাবারের হাঁড়ি, এমনকি রান্নার যে হাঁড়ি, ভাতের হাঁড়ি থেকে শুরু করে, আমরা তো দেখা যায় এখন হচ্ছে অনেক বেশি অ্যালুমিনিয়ামের তৈজসের দিকে বেশি ঝুঁকেছি সহজ জীবনে, যেহেতু ওটা ভাঙে না বা অনেক দিন দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে আমরা ওটাকেই বেছে নিই। কিন্তু মাটির জিনিসের একটা সুবিধা হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এবং একই সাথে মাটির যে তৈজস সেটা কিন্তু ভেঙে গেলেও আপনি খুব অল্প মূল্য মানেই কিনতে পারছেন। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আপনার, অনেকেই বলেন আমাকে, আমি নিজে নিজে ট্রাই করি আর কি, অনেকে বলে যে মাটির জিনিস ফেটে যায়, ভেঙে যায়। মাটির জিনিসের যারা জানতে চান তাদের উদ্দেশ্যে বলছি, মাটির জিনিসটা যখন আগুনে বসাবেন, গ্যাসেও কিন্তু বসানো যায়, কিন্তু এটার আমি নিজে করি, তো আমার অনেক কড়াই এবং মাটির, এটা একটা মজার ব্যাপার। দর্শক আপনাদেরকে বলি, মাটির হাঁড়িতে রান্না করে দেখবেন, ভাত রান্না হোক কিংবা তরকারি রান্না হোক, এটার কিন্তু আলাদা একটা ঘ্রাণ থাকে। আমরা অনেকেই দেখা যায় চুলার রান্না খেতে পছন্দ করি, কিন্তু শহরে সেই ব্যবস্থা নেই। শহরে যদি আপনি গ্যাসের চুলাতে মাটির তৈজসে রান্না করেন, আপনি কিন্তু রান্নায় গ্রামীণ একটা স্বাদ পাবেন। যেটা বলছিলাম, আপনার রান্না করার অনেকেই বলে যে ফেটে যায়, এটার শর্ত হচ্ছে মাটির জিনিসটা সরাসরি হাঁড়িতে ইয়েতে বসানো যাবে না, চুলায় আগুনে। যদি আপনি ভাত বসান, ভাতটা চালটা ধুয়ে পানি দিয়ে একসাথে বসিয়ে দিতে হবে। আবার যদি আপনি তরকারি রান্না করেন, তাহলে তেলটা আগে হাঁড়ির মধ্যে ঢেলে তারপর আগুনে বসাতে হবে। মানে একেবারে খালি হাঁড়িটা আগুনে বসানো যাবে না, তাহলে কিন্তু ফেটে যাওয়াই স্বাভাবিক। তো যারা রান্না করতে চান তাদের জন্য এই হলো একটা টিপস, যে মাটির জিনিস ব্যবহার করেন, এবং মাটির জিনিস যে ফেটে যায় না আগুনে, তা এটা আপনি একবার ট্রাই করে দেখুন। যেটাই বসাবেন, পানি অথবা জিনিসটা আগে হাঁড়িতে রেখে তারপরে আগুনে বসাতে হবে। আচ্ছা, আমরা ব্যবহার নিয়ে অনেক কথা বললাম, একটু জানতে চাই যে আমাদের দেশের যে এমবাসিগুলো রয়েছে, পুরো বিশ্বজুড়ে আমাদের যে লোকজ ঐতিহ্য সেটি ছড়িয়ে দিতে তারা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম সহ আরও কিছু প্রোগ্রাম হাতে নিয়ে থাকে। সেখানে একজন লেখক হিসেবে বা আপনারা যারা কাজ করছেন, তারা ঠিক কি কি কাজ করছেন বা এই বিষয়টা নিয়ে কতটা কাজ হচ্ছে? হ্যাঁ, আমি বলবো যে আসলে ফ্রান্স এম্বাসি তো দেখলেনই, তারা আমাকে এই সুযোগটা দিল। এটা কিন্তু একেবারে তাদের সৌজন্যে প্রদর্শনীটা করা। আমার যেটা মনে হয়েছে যে আমেরিকান এম্বাসিও একবার আমাকে বলেছিল যে আপনি একটু আসেন, আমি আমার কাজের ব্যস্ততার জন্য আর ওনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। এরপরে আমার যতটুকু মনে পড়ে, গথে ইনস্টিটিউট আমাকে বলেছিল যে আপনারা আমার এখানেও একটা করেন, কিন্তু ওই যে কর্মক্ষেত্র খেটে খেতে হয়তো কাজে এটার ফাঁকে ফাঁকে কাজটা করতে হয়। আমার মনে হয় এমবাসিগুলো এগুলোর প্রতি একেবারেই মানে সফট কর্নার আছে প্রত্যেকেই। আমার মনে আছে যে কুমকুমাপার তরঙ্গ যে একটা এনজিও আছে, তারা হলো আপনার শুধু মাটির জিনিস না, অন্যান্য জিনিসও, যেমন গ্রেস লিভ বলে একটা জিনিস আছে, যেমন আপনার শনের পাতা, তারপর নারকেলের পাতা, এগুলো কিন্তু ইউরোপে খুব বেশি প্রচলিত, আমাদের এখান থেকে তরঙ্গ রপ্তানি করছে। ওইগুলো হচ্ছে বিশ্বের প্রতিটা দেশ এখন ওই যেটাকে বলে আপনার পচে যায় এরকম পরিবেশ বান্ধব জিনিস আমদানি করছে। তো আমাদের মাটিটাও এরকম একটা জায়গা নিতে পারে যদি
উদ্যোগ নেয় কেউ আর কি। একটু আমাদের হাতে সময় নেই, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাচ্ছি, আপনার কাছ থেকে উত্তরটা নেব খুব অল্প সময়। মৃৎশিল্পের বেশ বড় একটা অংশ জুড়ে নারীর একটা নীরব উপস্থিতি আছে বা সরব উপস্থিতি, যাই বলি না কেন, এটাকে আমরা কিভাবে অ্যাকনলেজ করতে পারি বা তাদেরকে আরো কিভাবে অনুপ্রেরণা এবং তাদের ওই যোগ্য সম্মানটুকু আমরা দিতে পারি? আমরা বলবো যে এই জায়গাটা থেকে আমার এই প্রদর্শনীর নাম দিতে চেয়েছিলাম নারী ও মৃৎশিল্প। নীলুয়া সুন্দরীর পালার সাথে কি এটা কোনোভাবে কানেক্ট করা যায়? অবশ্যই কানেক্ট করা যায়। লীলুয়া সুন্দরী পালার একটা গান আছে, একটু যদি গাই। এই লীলুয়া সুন্দরীর বিয়ে হয়েছে এক জায়গায়, তো বাপের বাড়িতে যাবে, ওর হাজবেন্ডের সাথে ও যাচ্ছে বাড়িতে। তো তখন ওর হাজবেন্ড বলতেছে যে রাস্তায় তো অনেক খারাপ অবস্থা, আমরা কেমনে যাব। আমাদের এটা বিক্রমপুর মুন্সিগঞ্জের প্রচলিত মেয়েলি গান, কিন্তু ওখানে বলছে ইঙ্গুহুলালির কোষাগো বিবি মঙ্গলালির বাইসা হাই গো কোন পন্থে জামু হাই গো বিবি তোমার বাবাজুর দেশে। এরপরে লিলুয়া বলছে তোমার আমার বাবাজুর দেশে গো যাইতে উঁচা নেচা মাটি হাই গো কেন পন্থে যাইবা হাই গো সাধু আমার বাবাজুর দেশে। আবার ইয়ে বলছে আর কি, মিলন রাজা ইয়ের হিরো, উঁচা নিচা মাটি গো সখী কোদালে কাটি মু হাই গো তম তম জামু হাই গো বিবি তোমার বাবাজুর দেশে। এখানে দেখেন মাটির কথাই বলা হয়েছে, মাটির ঘ্রাণ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর যেই নারী আপনার কুমারদের ঘরের যে নারীরা আসলে চাক ঘুরাটা বাদ দিয়ে মাটির অন্য সব কাজগুলো নারীরাই করে। চাক বোঝেন তো, ওই যে একটা চাক ঘুরিয়ে তারপর কলসি বানানো হয়। কলসি মানে হলো কুম্ভ, গোলাকৃতির যেই হাড়িগুলো, এগুলো কিন্তু চাক ছাড়া হয় না। তো এই চাক ঘুরানোর কাজটাই শুধু পুরুষরা করে, বাকি প্রত্যেকটা কাজ হলো নারীরা করে। একেবারে আপনার রং করা হতে শুরু করে শুকানো, তারপর একেবারে চুলায় তুলে দেওয়া পর্যন্ত, যেটাকে পুইন বলে আর কি, জ্বালিয়ে যখন লাল রং ধারণ করে, তার আগ পর্যন্ত কিন্তু পুরো প্রক্রিয়াটা নারীরা করে। আবার ওইখান থেকে নামিয়ে এনে সাজানোর কাজটা নারীরাই করে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কি জানেন, শেষ পর্যন্ত টাকাটা গুনে কিন্তু পুরুষ, মানে নারী কিন্তু কখনো টাকাটা গুনতে পারে না। এই আফসোসের জায়গাটায় আমরা একটা রেশ রেখে নারীর উত্তরোত্তর সম্ভাবনা কামনা করে শেষ করতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। আমাদের হাতে সময় নেই, তাই দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল, নিরাপদে থাকুন।